নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে জ্যান্ত মরার কবলে। আজ গল্প পাঠে রয়েছে প্রত্যয়, আর বিভিন্ন চরিত্রে আমি এবং প্রবীতা মান্না। ভাবুন তো, এই শীতের মধ্যে কম্বলের তলায় শুয়ে আছেন, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, শুনতে পাচ্ছেন। 221B হ্যারিসন রোডের গল্পটা চালিয়ে শুনতে যাবেন, অমনি আনঅ্যাভয়েডেবল একটা কারণে আজকে রাত্রে বেরোতে হলো। পুরো কেস। যাক, ভাগ্যিস আপনার কপালটা আমাদের এই আজকের গল্পের চারজন চরিত্রের মতো খারাপ নয়। একেই ঠান্ডা, তার ওপর ওই গ্রামে নাকি আজকে রাত্রে বৃষ্টি হচ্ছে। আপনারা এই সিচুয়েশনে পড়লে কি করতেন জানান কমেন্ট করে, আর একদম সেট হয়ে শুনতে থাকুন আমাদের আজকের হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। ও আর সন্ধ্যা থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে। আসলে সময়টা শীতকাল হলেও আকাশে দিন কয়েক ধরে মেঘের দেখা মিলেছে। হবে না করেও আজ বিকেল থেকে বৃষ্টি নেমেছে। এই এমন এক বৃষ্টির রাতে কোথায় দরজা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবো তা নয়, আজ রাতেই মরতে হলো বুড়োকে। বুড়ো মানে শীতল চাটুজ্জে না, অন্য আর 5টা বুড়োর মতো খ্যাঁকে বুড়ো, কিংবা গ্রামের মানুষের হাড় মাছ জ্বালিয়ে খাওয়ার মতো বুড়ো শীতল চাটুজ্জে কখনোই ছিল না। কারোর সাথে পাঁচে থাকে না, নিজের মতো ছোট্ট ঘরের মধ্যে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে নিজের শেষ জীবনটা কাটিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে সে 4 বছর কাটিয়েছিল, তবে আর বোধহয় বাঁচার মতো কোনো তাগিদ তার ছিল না। তাই আজ সন্ধ্যাবেলা যখন বুকের ব্যথাটা প্রবলভাবে বাড়ল, ছুট ঝামেলা না করে তিনি ইহলোক ত্যাগ করার পরিকল্পনাই করলেন। শীতকাল বলে গ্রামের সবাই রাত নামার সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে ফেলে, কিন্তু তার বাড়ির সামনে দিয়ে হেঁটে আসার সময় গ্রামের দয়ানিধি দেখল যে বুড়ো ঘরের মেঝের উপর উপুর হয়ে শুয়ে কেমন যেন ছটফট করছে। ব্যাপারটা দেখতে পেয়ে সে দৌড়ে গিয়েছিল। তারপর যখন সে বেরিয়ে এলো, ততক্ষণে শীতল চাটুজ্জে আর বেঁচে নেই। তাড়াতাড়ি পাশের বাড়ির একে ওকে খবর দিতে দিতেই বৃষ্টিটা নেমে এলো আর একটু জোরে। বৃষ্টি হোক আর শীতকাল হোক, মরা এভাবে ঘরে ফেলে রাখা যায় না। তাছাড়া শীতল চাটুজ্জের 3 কুলে এখন আর কেউ নেই। তার এক ছেলে ছিল বটে, তবে সে আজ অনেক বছর হয়ে গেল গ্রামে আসে না। সবাই জানে শীতল চাটুজ্জের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। সে শহরে কোথায় থাকে সে কেউ আর জানে না। তাকে যে একটা খবর পাঠানো যাবে সেই ব্যবস্থাও তো নেই। কিন্তু সমস্যা হলো, মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় বুড়োর বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে দয়ানিধি বলল, একই শীতের রাত, তার উপর এমন ঘ্যান ঘ্যানে বৃষ্টি, বুড়োটাকে আজকেই মরতে হলো। কি আর করা যাবে বলো তো? এখন মরে গেছেন যখন, শ্মশানে তো নিয়ে যেতেই হবে। তারপর পুড়িয়ে শেষ কাজ সেরেই না হয় ফিরব। আর কেউ আসবে না নাকি? দয়ানিধি, গোবিন্দ, ঘনশ্যাম আর শচীন 4 জন মিলে গ্রামের আরও সবাইকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু এমন রাতে কেউ আর বাড়ি থেকে বের হতে চায় না। তাছাড়া ওই পুরো শীতল চাটুজ্জের মৃতদেহ শ্মশানে নিয়ে গেলে তাদের তো আর কোনো ফায়দা নেই। এই দিনকাল পড়ল দেখছো, মৃতদেহ সৎকারের জন্য লোক পাওয়া যায় না, সবাই নিজের আখের গোছাতেই ব্যস্ত। আমাদেরই তাই। চলো এখন দেখি। কিন্তু একেতেই এই শীতের রাত, তার উপর বৃষ্টি, তাছাড়া অমাবস্যাও, কিন্তু খুব একটা দূরে নয়। এমন সময় 4 জন মিলে মরা নিয়ে শ্মশানে যাব, যদি কিছু একটা ঘটে। ঘনশ্যাম গর্জে ওঠে, কি আর করা যাবে, শীতের রাত তো কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা 4 জন তো রয়েছি নাকি? তাছাড়া মরা নিয়ে যাওয়া তো পুণ্যের কাজ, এতে কোনো বিপদ হবে না।
গোবিন্দর কি যেন একটা মনে পড়ে গেছিল। শীতল চাটুর্যের বাড়ির উঠোনের কাছে টিপটিপে বৃষ্টিতে দাঁড়িয়ে সে গলা নামিয়ে বলল, খুঁজে দেখেছি, কোথাও কিচ্ছু নেই। গোবিন্দর কথা শুনে দয়ানিধি তাড়াতাড়ি এগিয়ে এসে গোবিন্দর মুখটা চেপে ধরে। আরে আস্তে আস্তে বল, আস্তে বল, দেওয়ালেরও কান আছে, শুনিসনি? সে তো না হয় বুঝলাম, কিন্তু এখানে দেওয়াল কোথায় বলো তো? ওই মাটির ভাঙা দেওয়ালের বাইরে বাঁশের বেড়া। আস্তে আস্তে চুপ, আশেপাশে কেউ থাকতে পারে। তোরা এখন এসব কথা বলা বন্ধ কর। খাটিয়ার ব্যবস্থা নেই, তাই বাঁশের একটা মাচা বেঁধে ওরা চারজন কাঁধে তুলে নেয় বুড়ো চাটুর্যে মশাইকে। গোবিন্দর হাতে একটা হ্যারিকেন রয়েছে। হ্যারিকেনটা চারপাশ থেকে এমনভাবে বন্ধ যে টিপটিপে বৃষ্টির জল ভেতরে ঢুকতে পারবে না। ওদের কপাল বোধহয় প্রসন্নই ছিল, তাই গ্রামের পথে নামতেই বৃষ্টিটা প্রায় ধরে এলো। মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা টুপটাপ করে ওদের গায়ে মাথায় এসে লাগছে বটে, কিন্তু আগের মতো নয়, তার থেকে অনেক কম। পেছনের দিকে ছিল গোবিন্দ আর শচীন, সামনে ঘনশ্যাম আর দয়ানিধি। পেছন থেকে শচীন বলে উঠল, এই বুড়ো তো নেহাত খুব একটা হালকা নয়, শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই। এত ভারী কি করে হলো বলো তো? তোদেরও যা বুদ্ধি, সত্যি বলিহারি। ওরে বেটা, ওজন কি আর মাংসে হয় রে? ওজন হয় হাড়ে। বুড়োর লম্বা শরীর, লম্বা লম্বা হাড়। এই কে রে ওখানে? ওরা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে প্রায় গ্রামের সীমানায় এসে পড়েছিল। গ্রাম ছাড়িয়ে মাটির রাস্তাটা সোজা গিয়ে খানিকটা দূরে শ্মশানের কাছে গিয়ে পড়েছে। হঠাৎ করেই দয়ানিধির মুখে অমন একটা কথা শুনে ওরা তিনজনেই সামনের দিকে তাকালো। হ্যারিকেনটা এখন ঘনশ্যামের হাতে। ঘনশ্যাম হ্যারিকেনটা মুখের সামনে তুলে ধরে সামনের দিকে ফেলে বলল, কই, কোথাও কিচ্ছু নেই তো। তখনই কাছেই কোথাও একটা বিড়াল ডেকে উঠল। বিড়ালের আওয়াজ পেয়ে পেছন থেকে গোবিন্দ আর শচীন একসাথে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলল, কাল সকালে মৃতদেহ পোড়ালে হতো না, এত রাতে বৃষ্টির মধ্যে। তোর যদি এতই ভয় থাকে তাহলে যা না, যা, বাড়ি ফিরে যা। আমরা তিনজনে নিয়ে চলে যেতে পারবো, তবে কাল সকালে যেন তোকে আর এই মুখ হতে না দেখি, এই বলে দিলুম। কি যেন একটা বলতে গিয়েও শচীন চুপ করে গেল। মৃতদেহ নিয়ে আরো বেশ খানিকটা ওরা হেঁটে এসেছে। এমন সময় গোবিন্দর মনে হলো তাদের পিছু পিছু যেন কেউ একটা হেঁটে আসছে। গোবিন্দ পেছনে না তাকিয়েই পাশে শচীনকে ফিসফিস করে বলল, হে শচীন, আমাদের পিছু পিছু কে একটা হেঁটে আসছে বলে মনে হচ্ছে না? শচীন চমকে উঠে সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরে তাকালো, আর সাথে সাথে দেখতে পেল গোবিন্দ মিথ্যে বলেনি। তাদের পেছনে ঠিক কয়েক হাত দূরে হেঁটে আসছে একটা ছায়ামূর্তি। বৃষ্টি অল্প হলেও অনেকক্ষণ ধরে হাওয়ায় পথের এখানে ওখানে জলের একটা পাতলা আস্তরণ যেন জমেছে, আর তার উপর ছপ ছপ শব্দ করে ওদের চার জোড়া পা, আর তারপর পেছনে আরো একটা মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে। এটা বুঝতে পেরেই শচীন হাঁক পারল, এই কে রে পেছনে? কে আসে আমাদের পিছু পিছু? ওদের কথায় দয়ানিধি আর ঘনশ্যাম দুজনেই পেছনের দিকে ঘাড় ঘুরে তাকিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে চাপা একটা খ্যানখ্যানে হাসি শোনা গেল। হাসিটা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দলটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঘনশ্যাম দয়ানিধি চমকে উঠল। এই কে হাসে? তো ওভাবে এই রাতের অন্ধকারে কে হাসে? এই কে রে বেটা, মজা করার আর জায়গা পাসনি? দেখতে পাচ্ছিস এমনিতেই আমরা বৃষ্টির মধ্যে একটা মরা নিয়ে যাচ্ছি, তারপরে এভাবে আমাদের পেছনে এসে ভয় দেখাচ্ছিস কেন? ভয় আমি দেখাচ্ছি?
কোথায়? ভয়তো তোরা আমায় দেখাচ্ছিস। কেন এই বৃষ্টির মধ্যে বার করি আনলি বলতো? এমন একটা কথায় মাথা মুন্ডু ওরা কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে দয়ানিধির কেমন যেন মনে হলো গলাটা একটু অদ্ভুত, কেমন যেন চাপা খ্যাসখ্যাসে গলা, আর তার সাথেই ওই গলার স্বর কেমন যেন খুব চেনা। তুমি কে বলো তো? আর তোমায় আমরা বৃষ্টির মধ্যে বার করে আনলাম কোথায়? গোবিন্দ কিন্তু এই সব কিছুর মধ্যেই চুপ করে রইল। ব্যাপারটা সে যেন কিছুটা ধরতে পেরেছে। সে একটু ভীতু বটে, কিন্তু সবার আগে তার উপস্থিত বুদ্ধি কাজ করে। ব্যাপারটা সে বুঝতে পেরে মনে মনে একটা ফন্দি আঁটতে লাগলো। ওরা একটা পাশে মরাটা নামিয়ে রাখল। এদিকে দয়ানিধি সেই অস্বস্তিকর আগন্তুককে উদ্দেশ্য করে বলল, তুমি যেই হও না কেন, এত রাতে আমাদের পিছু পিছু আসার মতলবটা কি? হ্যাঁ, এটা মোটেই ঠিক কাজ করনি। আমরা যাচ্ছি শ্মশানের দিকে, তা তো তুমি চাইলে আমাদের সঙ্গে যেতেই পারো, কিন্তু ওভাবে ভূতের মতো হেসে টেসে আবার আমাদের ভয় দেখাতে যাও কেন? সেই ছায়ামূর্তিকে কিন্তু তখন আর ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যারিকেনের অল্প আলোয় আশেপাশের অন্ধকারটা দূর হয়নি, তার বদলে যেন অন্ধকারটাই আস্তে আস্তে চেপে ধরতে শুরু করেছে হ্যারিকেনের আলোটাকে। ছায়ামূর্তি আবার আগের মতোই হাসল। তোদের সাথে গিয়ে আমি কি করব? তোরা তো এমনিতেই আমায় নিয়ে যাচ্ছিস, কিন্তু আমায় নিয়ে যেতে পারবি বলে মনে হয় না। দেখ চেষ্টা করে। কেন তখন থেকে এ কথা ও কথা বলে যাচ্ছ? তোমাকে আমরা নিয়ে যাওয়ার কথা কখন বললাম বলো তো? আর তাছাড়া তুমি এত রাতে এখানে এসে পড়লে কি করে? গ্রামের কেউ এ সময় বাইরে বেরোয় না। যাও, শুধু শুধু এই বৃষ্টি। শচীনের কথাটা তার মুখেই রয়ে গেল। এতক্ষণ ধরে তাদের পেছনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা কোথায় যেন উধাও হয়ে গেল। ব্যাপারটা এত অদ্ভুতভাবে হলো যে ওরা কিছু বুঝতে পারল না। এতক্ষণ এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছিল গোবিন্দ। এবার কিন্তু আস্তে আস্তে কাঁপা গলায় বলল, আমি আগেই বলেছিলাম, হ্যাঁ, এমন রাতে মরা নিয়ে বাইরে না যাওয়াটাই ভালো। তোমরা বুঝতে পারলে না ওটাকে? ওরা সত্যি কিছু বুঝতে পারেনি, কিন্তু গোবিন্দ যে এতক্ষণ চুপ করেছিল ওরা সেটা বুঝতে পারল। তাই ঘনশ্যাম বলল, ডাকে আমি সেটা বুঝতে পেরেছি। এদিককারই কেউ হবে, চোর ছাচর হতে পারে। হঠাৎ করে আমাদের চারজনকে এভাবে পথের মাঝখানে দেখতে পেয়ে গোবিন্দ চিৎকার করে ওঠে। গোবিন্দর চিৎকারটা যেন আশেপাশের ঠান্ডা বাতাসের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসতে থাকে। টিপ টিপ বৃষ্টিটা আবার শুরু হয়েছে আস্তে আস্তে, কিন্তু আগের চেয়ে কম। একটা কনকনে ঠান্ডা বাতাস চারপাশে ঘুরে আসতে আসতে জলের কণাগুলোকে সাথে করে নিয়ে ধাক্কা দিতে থাকে ওদের গায়ে। ওরে শচীন, বেটা গাধা, ওটা শীতল চাটুর্যে। গোবিন্দর কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওদের কানের ভেতর দিয়ে যেন কেউ গরম গলানো লোহা ঠেলে দিল। গোটা শরীর ঠান্ডা, অথচ কানের ভেতরটা কেমন যেন গরম হয়ে গেল সবার মুহূর্তের মধ্যে। ভয় পাওয়া গলায় শচীন বলে, আমার আমার আগেই গলাটা কেমন চেনা চেনা বলে মনে হচ্ছিল। ওরে, তখনই তোমাদের বলেছিলাম ও কাজ করো না, ও কাজ করো না। ও কাজ করলে একদম চুপ। শীতল চাটুর্যে আসুক আর যেই আসুক, তাড়াতাড়ি চল। মরাটা একবার শ্মশানে পোড়াতে পারলেই হলো। আর তোদের যদি না থাকতে হয় তাহলে আবার বলছি, ফিরে যা, ফিরে যা তোরা। আমি একাই এই মরা নিয়ে যেতে পারবো। ঘনশ্যাম, গোবিন্দ আর শচীনের থেকে বয়সে বড় বলে এতক্ষণ হম্বিতম্বি করলেও
এইবারে দয়ানিধির সমর্থনে তার গলা দিয়ে প্রথমে আওয়াজ বেরোলো না। সে কেমন যেন চুপ মতো হয়ে গেল। সত্যি এই লোকটার গলাটা তারও কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছিল। কিন্তু লোভ বড় সাংঘাতিক জিনিস। সেই লোভ সে ছাড়তে পারল না, তাই বলল, দয়াদা ঠিকই বলেছে, তোদের বাড়ি ফিরতে হলে তোরা ফিরে যা, আমি কিন্তু ফিরবো না। আমি আর দয়ানিধি ওই বুড়োকে পুড়িয়ে তারপরেই ফিরবো। তারপর দেখবো ওই বুড়ো ফিরে আসে কি করে। গোবিন্দ কিন্তু মনে মনে সমস্তটা ভেবে রেখেছিল। এমন রাতে একা একা বাড়ি ফেরার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ করে শীতল চাটুর্যের প্রেতাত্মা যে তাদের আশেপাশে রয়েছে সেটা সে বুঝতে পেরেছে। যেভাবেই হোক তাড়াতাড়ি এক্ষুনি শ্মশানে পৌঁছানো প্রয়োজন। কিন্তু গোবিন্দর কেমন যেন মনে হচ্ছে শ্মশান পর্যন্ত ওরা পৌঁছাতে পারবে না। শীতল চাটুর্যের মৃতদেহ। গোবিন্দের ভাবনাটা শেষ হলো না, তার আগে শচীন বলল, আরে মরাটা এত হালকা হয়ে গেল কি করে? কথা বলতে বলতে ওরা মরাটা এক পাশে নামিয়ে রেখেছিল। এবার পথ চলা শুরু করবে ভেবে মরাটা কাঁধে তুলে দিতেই ব্যাপারটা সকলে লক্ষ্য করেছে। এই কিছুক্ষণ আগে পর্যন্ত মরাটা ভারী বলে মনে হচ্ছিল, তাহলে হঠাৎ করে এখন হালকা হয়ে গেল কি করে? আবার বাঁশের মাচাটা নিয়ে নামতেই ওদের চারজনের চোখ যেন একেবারে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল। বাঁশের মাচার ওপর একটা সাদা কাপড় পাতা রয়েছে, সেই কাপড়ের উপর পড়ে রয়েছে বুড়োর শরীরে থাকা ধুতি জামা, এমনকি তার সাথে লাঠি হুঁকো পর্যন্ত। কিন্তু শরীরটা বেবাক উধাও, কারোর মুখে আর কোনো কথা ফুটল না। এতক্ষণ ধরে তর্জন গর্জন করতে থাকা দয়ানিধি পর্যন্ত ভয়ে কেমন যেন চুপসে গেছে। ঠিক তখনই আশেপাশের অন্ধকার থেকে কেউ যেন বলে উঠল, বলেছিলাম না তোরা আমায় এই বৃষ্টির মধ্যে বার করে নিয়ে এসেছিস, কিন্তু শ্মশান পর্যন্ত নিয়ে যেতে পারবি না। গোবিন্দ বুদ্ধিমান, তাই প্রথমেই সে আসল কথাটা ভেবে নিয়ে বলল, শোনো সকলে, এখানে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে না, বলে দিলুম। বুঝতেই পারছো তো, মাচার ওপর থেকে কখন যে বুড়ো নেমে গিয়েছে। ও বুড়ো যে এখন আর মানুষ নেই তা তো আর বলে দিতে হবে না তোমাদের কাউকে। আমরা আলাদা আলাদা হলেই কিন্তু আমাদের একেবারে ভবলীলা সাঙ্গ, বলে দিলাম। এখন চুপচাপ বাড়ি ফিরে চলো, তারপর যা হবে দেখা যাবে। চলো চলো চলো। দয়ানিধি পর্যন্ত এবার আর গোবিন্দের কথায় কোনো প্রতিবাদ করল না। হ্যারিকেনের আলোটা শক্ত হাতে চেপে ধরে ওরা চারজন বাঁশের মাছাটা পথের এক পাশে নামিয়ে রেখে হাঁটতে হাঁটতে ফের গ্রামের দিকে রওনা হলো। বারবার পেছনের দিক থেকে ভেসে এলো একটা হাসির শব্দ। বুড়ো যেন মাঝে মাঝেই বলছে, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? একবার পিছনে তাকিয়ে দেখ না, তাকিয়ে দেখ একবার পিছনে ফিরে। কিরে ভয় পেয়ে গেলি? ভয় পেলি নাকি? শুধু ভয় নয়, যেন প্রবল আতঙ্কে ওদের চারজনের গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল। যে মৃতদেহটাকে ওরা বাড়ি থেকে এত দূর পর্যন্ত বয়ে নিয়ে এসেছে, সেই মৃতদেহটা কখন যেন বাঁশের মাচা ছেড়ে নেমে পড়েছে। আর যদি শুধু নেমে পড়তো তাহলে আলাদা ব্যাপার ছিল। নেমে পড়ার সময় শরীর থেকে ধুতি জামা দুটোই রেখে গেছে বাঁশের মাচার উপর। শুয়ে থাকা শরীরটা জামা কাপড়ের ভেতর থেকে যেন শুরুত করে ফসকে বেরিয়ে গেছে কোন ফাঁকে। সেদিন রাতে ওরা গিয়ে উঠেছিল গোবিন্দর বাড়িতে, কিন্তু দয়ানিধি সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাকিরা সেখান থেকে আর বাড়িতে যাওয়ার মতো সাহস করতে পারল না।
আরও একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। ওরা ঘরে এসে ঢুকে দরজা বন্ধ করার পরেও বুঝতে পারছিল ঘরের বাইরে দাওয়ার কাছে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে অদ্ভুতভাবে শিয়ালের মতো হেসে উঠছে। পরদিন সকালে গ্রামের বাকি সকলে জানতে পারল শীতল চাটুর্যের মারা যাওয়ার কথা। গ্রামের অনেকেই শীতল চাটুর্যের বাড়িতে এলো, তবে গ্রামের সকলের এসে পড়ার কিন্তু একটা বিশেষ কারণ ছিল। আসলে একটা গুজব গ্রামে ছড়িয়েছিল, শীতল চাটুর্যের বাড়িতে নাকি অনেক টাকা পয়সা রয়েছে। মানুষ হিসেবে খুব একটা খারাপ না হলেও কিপ্টে হিসেবে তার একটা বেশ গ্রাম জোড়া নাম ছিল। হাটে বাজারে চায়ের দোকানে ওনার থেকে 1 আনা খসানোর জন্য ছেলে ছোকরারা 16 আনা বাজি রাখত। হাওয়ায় হাওয়ায় শোনা যেত বুড়ো নাকি অনেক টাকা পয়সা নিজের ভিটেতেই কোথাও মাটির তলায় লুকিয়ে রেখেছে। এখন শীতল চাটুর্যে মারা গেছে দেখে মৌমাছির মতোই সবাই গন্ধে গন্ধে এসে পড়ল, কিন্তু এসে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। ঘরের ভেতরে মেঝের উপর পড়ে রয়েছে বুড়ো নিজে, আর তার ঘরের বাইরে দাওয়ার উপর পড়ে রয়েছে একটা মৃতদেহ। সে আর কেউ নয়, খোদ দয়ানিধির মৃতদেহ। কেউ বুঝতেই পারল না দয়ানিধির আসলে কি হয়েছিল। সে পড়ে রয়েছে দাওয়ার উপরে চিৎপাত হয়ে, দুটো হাত দুদিকে ছড়ানো, চোখের দৃষ্টি ভয়াবহ, যেন মনে হচ্ছে এ সময় বিভৎস কিছু দেখে তার চোখ দুটো প্রায় ঢেলে কোঠর থেকে বেরিয়ে আসতে চেয়েছে। মোটেই সুস্থ স্বাভাবিক মৃত্যু নয়, এ কিছুতেই হতে পারে না। বুড়োর বাড়ির দালানে জমায়েত করা ভিড়ের এক পাশে দাঁড়িয়েছিল গোবিন্দ, ঘনশ্যাম আর শচীন। এক কান দুকান করে গ্রামের সকলেই এতক্ষণে জেনে গিয়েছে যে তারা 4 জন কাল রাতে বুড়ো চাটুর্যের মৃতদেহ সৎকার করার উদ্যোগ নিয়েছিল। তবে এই কাণ্ড হলো কি করে? ওরা 3 জন এতক্ষণ ধরে অনবরত একে তাকে কাল রাতের ঘটনা বলছিল। অবশ্য লুকোনো টাকা আর বুড়ো চাটুর্যের প্রেতের আবির্ভাবের ব্যাপারখানা উজ্জ্ব রেখে বাকিটা সবিস্তারে বুঝিয়ে সুঝিয়ে এক পাশে চুপটি করে দাঁড়িয়ে রয়েছিল। শচীন আমতা আমতা করে বলল, কাল রাতে কতবার করে বারণ করলাম দয়াদাকে যে বাড়ি যেতে হবে না, তারপরেও আমাদের কথা শুনলো না। কিন্তু এখানে এলো কি করে? সেটা তো আমিও ভাবছি, দয়ানিধি এখানে এলোই বা কি করে? আর যে মৃতদেহটা আমরা ওই গ্রামের বাইরে রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, সেটাই বা এখানে এসে পড়লো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোবিন্দ চুপ করে এক দৃষ্টিতে দয়ানিধির দিকে তাকিয়ে দেখছিল। দয়ানিধির বউটা তখন থেকে দাওয়ায় এক পাশে বসে আছাড়ে পাছাড়ে কেঁদে চলেছে। তার কান্নার শব্দটা ভেসে আসছে মাঝে মাঝে, কিন্তু সেসব দিকে গোবিন্দর মন নেই। কিন্তু সে তাকিয়ে দেখছে ঘরের ভেতরে মেঝের ওপর শীতল চাটুর্যের মৃতদেহটার দিকে। দুটো চোখ এখনো খোলা, সেই চোখ দুটো বাইরের দিকেই তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এক্ষুনি উঠে এসে বাইরে বেরিয়ে আসবে। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো, কাল রাতে যখন ওরা বুড়োকে খাটিয়াতে তুলতে যাচ্ছিল, তখন লাঠিটা নিয়েছিল বিছানার এক পাশ থেকে আর হুকোটা ঘরের অন্য পাশ থেকে। মৃতদেহর সঙ্গেই এই দুটো নিয়ে তারা বেরিয়ে গেছিল। এখন কিন্তু লাঠি আর হুকো এই দুটোই যেন বিছানার উপরে কেউ যত্ন করে রেখে গেছে। কিরে, তুই
চুপ করে আছিস কেন? আমি চুপ করে নেই, আমি ভাবছি এরপর আমাদের মধ্যে কে মরবে। গোবিন্দর কথা শুনে ঘনশ্যাম একটা চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু গোবিন্দ ওর হাতটা শক্ত করে চেপে ধরতেই সে চুপ করে গেল। তিনজন আস্তে আস্তে এক পাশে সরে গেল। তারপর ঘনশ্যাম বলল, কি বলছিস এসব তুই? আমরা মরবো কেন? এখনো বুঝতে পারছিস না? কাল রাতে আমরা চারজন এখানে এসে যে কাজটা করতে চেয়েছিলাম তার জন্যই দয়ানিধিদা মরেছে, আর এখন আমরা বাকি তিনজনও মরবো। কিন্তু আমরা তো কিছুই করিনি। আমরা তো ওই ঘরের ভেতর থেকে আর কেউ কিচ্ছু বের করতে পারবে না। দিনের আলোয় তো আর কিছু হবে না, কিন্তু মনে হয় রাতের অন্ধকার নামলে আমরা সবাই মরবো। এ কাহিনী যে সময়কালের, তখন থানা পুলিশ করার এত হুজ্জতি ছিল না। যে সময় জন্মেরই হিসেব থাকতো না, মরার হিসেব আর রাখবে কে? মরা পোড়াতে গেলেও কেউ ডেথ সার্টিফিকেট দেখতে চাইতো না। শীতল চাটুর্যের সাথে দয়ানিধির মৃতদেহ গ্রামের সকলে মিলেই কিন্তু এবার শ্মশানে পুড়িয়ে দিয়ে এলো। সকলেই অবাক হয়েছিল যে কাল রাতে ওরা চারজন মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করার পরেও কেন মৃতদেহ নিয়ে গেল না, আর দয়ানিধি বা কি করে মরল। কিন্তু সে উত্তর দেবার জন্য ওরা তিনজন তখন সেখানে আর উপস্থিত ছিল না। মাঝরাতের দিকে একটা অদ্ভুত অস্বস্তিতে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুঝতে পারে ঘরের দরজাটা খোলা, আর দরজার বাইরে কেউ একজন লাঠি হাতে ঠকঠক করে হেঁটে চলেছে। ঘুমের ঘোরে অত সাত পাঁচ না ভেবে হাঁটতে হাঁটতে বারান্দার কাছে বেরিয়ে এসেছিল। তারপর গলা তুলে যেই বলেছিল, কে রে এত রাতে? ঠিক তখনই তার পেছন থেকে চাপা গলায় হাসতে হাসতে একটা চেনা স্বরে কেউ বলেছিল, চিনতে পারছিস আমায়? সে রাতেই গ্রামের অন্য এক পাড়ায় একটা ছোট্ট দোচালা মাটির ঘরে সারাদিন ধকলের পর ঘুমোতে গিয়েছিল শচীন। শচীন বুঝতে পেরেছিল আজকে রাতে কিছু একটা হবে। সেই মতো সে ঘরের দরজা জানালা সমস্ত কিছু ভালো করে বন্ধ করে ঘুমোতে গিয়েছিল। ঘুমটা ভালোই হয়েছিল, কিন্তু একটু পরেই ঘরের ভিতর খুটখাট শব্দ শুরু হয়ে যায়, যেন কোথাও ইঁদুর দৌড়াতে শুরু করেছে। ঘরের ভেতরে ইঁদুর আছে বটে, তাই এমনটা হতে পারে ভেবে সে দুটো চোখ বন্ধ করে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা আর কিছুতেই সম্ভব হলো না। ইঁদুর এত জোরে জোরে শব্দ করতে পারে বলে শচীনের আর বিশ্বাস হচ্ছিল না। লেপের মুড়িটা খুলে দিয়ে নিচে নামতে যাবে, এমন সময় সে দেখতে পেল তার বিছানার এক পাশে জানালার সামনে বেতের মোড়াটার ওপর বসে রয়েছে কেউ একটা। ঘরের ভেতরটা হুঁকোর তামাকের গন্ধে ভরে গেছে। ওখানে বসে কেউ একজন তামাক খেয়ে চলেছে। পাশের ঘরে শচীনের বউ ঘুমিয়ে রয়েছে। একবার চিৎকার করে তাকে ডাকাই যায়, কিন্তু তার আগে ব্যাপারটা ভালো করে পরখ করে নিতে চাইল শচীন। বিছানায় বালিশের তলায় একটা মস্ত দা নিয়ে শুয়েছিল সে শুনেছিল বিছানায় লোহার কিছু থাকলে কোনো অশুভ শক্তি সহজে কারোর ক্ষতি করতে পারে না। সেই মতোই বালিশ তুলে দাটা হাতে তুলে নিল শচীন। তারপর সামনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, চলে যাও, চলে যাও। আমি জানি তুমি কে। চলে যাও, কিন্তু আমরা ঘর থেকে তোমার কিচ্ছু নিইনি।
একটা হাসির শব্দে ঘরখানা ভরে উঠল। সেই হাসির মধ্যে শচীন একবার চিৎকার করে পাশের ঘরে তার বউয়ের ঘুম ভাঙাতে চাইল, কিন্তু তার চিৎকার পাশের ঘর পর্যন্ত পৌঁছল না বোধহয়। সেই অদ্ভুত ভয়ানক হাসির শব্দ শেষ হতেই এবার সেই মূর্তিমান বিভীষিকা বলল, নিসনি, কিন্তু ওটার জন্যই তো আমায় বাঁচাবার চেষ্টা পর্যন্ত করলি না। যদি আমায় বাঁচাতি তাহলে তো আর ওই ঘর থেকে আমার টাকাটা নিতে পারতি না। কিন্তু তোরা কি ভেবেছিলি আমায় মেরে তোরা আমার টাকা নিয়ে যাবি? সে আমি হতে দেব না। কালকে সকালটা তুই আর দেখতে পাবি না। ভয়ের চোটে হাতের দাটা সামনে সেই ছায়ামূর্তির দিকে ছুড়ে দিয়েছিল শচীন। তারপরে আশ্চর্য ব্যাপার ঘটল। মোড়ায় উবু হয়ে বসে থাকা মূর্তিটা হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দাখানা গিয়ে একটা বিশ্রী আওয়াজ করে ওপাশের আসবাবপত্রের উপরে পড়ল। আর ঠিক তখনই তার ঘাড়ের কাছে কে যেন ঠান্ডা দুটো বরফের মতো হাত রাখল। শচীনের মুখ থেকে আরো একটা চিৎকার বেরিয়ে আসার আগেই তার শরীরটা গিয়ে পড়েছিল বিছানার উপর। তার মাথাটা মোড়ানো, ঘাড়খানা কে বিশ্রীভাবে মটকে দিয়েছে। কেবল গোবিন্দ সবটাই বুঝতে পেরেছিল, তাই সে সেদিন বিকেলে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সে গিয়েছিল 2 গ্রাম পাশে তার এক বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে সমস্ত কথাই সে তার বন্ধুকে খুলে বলল। বন্ধু বুঝতে পেরেছিল গোবিন্দ বড় বিপদে পড়েছে। তাদের গ্রামেরই এক ওঝাকে ডেকে এনে সে একটা ব্যবস্থা করার চেষ্টা করল। ওঝা একটা তাবিজ গোবিন্দর হাতে দিয়ে বলল, এই তাবিজ যতক্ষণ তোর শরীরে থাকবে ততক্ষণ কেউ তোর ক্ষতি করতে পারবে না। কিন্তু সাবধান, যাই হয়ে যাক না কেন এই তাবিজ কিন্তু শরীর থেকে খুলবি না। আরও একটা কথা মনে রাখবি, এই তাবিজ হাতে পড়ে থাকা অবস্থায় যদি কোনো মরা তুই ছুঁয়ে ফেলিস তাহলে কিন্তু এই তাবিজের সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, তাবিজ হাতে থাকা অবস্থায় যদি আমি কোনো মানে মরা ছুঁই, মানে মৃত মানুষের শরীর ছুঁয়ে ফেলি, তাহলে কি হবে? এই তাবিজের যে শক্তি আছে সেই শক্তি মৃত মানুষের শরীরের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়। তখন যে কারণে তাবিজ ধারণ করা তার হয় না। ওঝার কথা বুঝতে পেরেছিল গোবিন্দ। সন্ধ্যের দিকে আর দেরি না করে 2 বন্ধু মিলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। গোবিন্দর বন্ধু বারবার বলেছিল এক ঘরেই ঘুমোতে, কিন্তু অযথা তার বন্ধুর অসুবিধে হবে এই ভেবে গোবিন্দর কেমন যেন লাগলো। তাই সে পাশের ঘরে ঘুমোতে গেল। অনেক রাত্রের দিকে দরজায় ধাক্কা দেওয়ার শব্দে গোবিন্দর ঘুমটা ভেঙে যায়। ধরপড় করে বিছানায় উঠে সে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তারপর বাইরে থেকে আবার সেই ধাক্কার শব্দ ভেসে আসে, আর তার সাথে সাথে গোবিন্দ বুঝতে পারে তার বন্ধু চিৎকার করে বলছে, একবার দরজা খোল, একবার দরজা খোল। ও এসেছে, ও এসেছে, ওই শীতল চাটুর্যে এসেছে তোর টাকা ফেরত নিতে। তুই তুই তাড়াতাড়ি দরজাটা খোল। গোবিন্দ আর বিছানায় বসে থাকতে পারল না। বন্ধুর চিৎকার শুনে তাড়াতাড়ি গিয়ে ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া বাইরে থেকে ঘরে এসে ঢুকল। ঘর থেকে বাইরে বেরোবার জন্য একটা পা দিতেই পায়ের তলায় কি যেন নরম ঠান্ডা কিছু একটা ঠেকল।
আর তার সাথে সাথে হঠাৎ করে এইমাত্র বন্ধুর চিৎকার করে বলা কথাটা যেন তার মনে পড়ে গেল। গোবিন্দর বন্ধু বলেছিল শীতল চাটুজ্জে তার টাকা নিতে এসেছে, কিন্তু সে কি করে জানল গোবিন্দ শীতল চাটুজ্জের ঘর থেকে টাকা নিয়েছে কি নেয়নি? টাকার কথা দয়ানিধি, ঘনশ্যাম, শচীন ছাড়া কেউ তো জানে না। তাহলে সে কি করে জানল? ঠিক তখনই একটা চাপা হাসির শব্দে চারপাশটা ভরে গেল। নিচের দিকে তাকিয়ে গোবিন্দ অবাক হয়ে দেখল দরজার কাছে পড়ে রয়েছে তার বন্ধুর মৃতদেহ। হাসির শব্দটা যেন চেনা, সেই চেনা গলায় কেউ কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, বলেছিলাম না কোথাও যেতে পারবি না। গোবিন্দ এক দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের দরজাটা বন্ধ করে ঘরে এসে বসলো। আর তখনই বুঝতে পারল হাতের তাবিজটা কোথায় খুলে পড়ে গেছে। ওঝা যাওয়ার সময় বারবার বলে দিয়েছিল, যদি এই তাবিজের শক্তি নষ্ট হয়ে যায় তখন ওটা নিজে থেকেই হাত থেকে খুলে পড়বে। সাবধান, তোর পেছনে কিন্তু এক অপশক্তির কালো ছায়া আমি দেখতে পাচ্ছি। গোবিন্দ ঘরের বিছানায় বসে বসেই বুঝতে পারল এই রাত আজ আর তার জন্য শেষ হবে না। কালকে সকাল দেখার সুযোগ তাকে সে দেবে না। ওই শীতল চাটুজ্জের আত্মা বাইরে থেকে তখনও ভেসে আসছিল সেই চাপা হাসির শব্দটা।